তৃণমূল কংগ্রেস থেকে ফের কংগ্রেসে ফিরলেন মৌসম বেনজির নূর এবং মালদা স্টেশনে যখন নামলেন উনি, তখন আমরা দেখলাম যে জনতার ঢল। ফলে মালদায় এবারে কি অনেকটা আশা রয়েছে? কারণ আমরা সেখানে দেখলাম যে তৃণমূল কংগ্রেসের কর্মীরাও এসেছে ওনার সঙ্গে দেখা করতে। এটাই তো সংকেত যে তৃণমূল নিজেদের ঘরে টিকতে পারছে না। তৃণমূলের নিজের কর্মীরা নিজেদের নেতাদের চুরি, বাটপারি, ডাকাতি, মানে পাচার, চাকরি বিক্রি, এগুলো তৃণমূলের অনেক কর্মী আছে। তৃণমূল মানেই তো 99% খারাপ নয়, 2-4% ভালো লোকও তো তৃণমূলের কর্মী, যারা উঠতে পারেনি, যারা দলকে ঠিক মতন টাকার যোগান দিতে পারেনি, তারা স্বাগত জানিয়েছে মৌসম বেনজির নূরের ফিরে আসা কংগ্রেস দলে। এবং তারা চায় মন থেকে যে তৃণমূলে যারা ভালো লোক রয়েছে, ভালো পদাধিকারী রয়েছে, যাদের গায়ে কোনো কালি নেই, তারা জাতীয় কংগ্রেসে ফিরে। এটা তৃণমূলের নিচু স্তরের কর্মীরাও চায় এবং তারা অত্যাচারের ভয়ে সাহস পাচ্ছে না। দেখবেন এরপর কংগ্রেসে ফিরে আসার ঢল এই বাংলার বুকে কেমন নামবে। মানে যেহেতু গনি খান চৌধুরী, ঈশা খান চৌধুরী, এই যে একটা লেগেসি সেটা চলছিল, ফলে এইবারে কি মালদা আরো শক্ত ঘাঁটি হতে চলেছে আপনাদের জন্য মৌসম বেনজির নূর ফেরার পরে? এবার আরো শক্ত ঘাঁটি নয়, শক্ত ঘাঁটি বরাবর মালদা। মেরুকরণের রাজনীতি, বিজেপির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারস্ট্যান্ডিং করে মানুষকে বিপদগামী করা, মন্দির মসজিদের মধ্যে মানুষকে ওই ফাঁদে ফেলে দেওয়া, সেই কারণে কংগ্রেস সংগঠন বা জনপ্রতিনিধি জিততে পারেনি মালদা জেলা থেকে। কিন্তু 2026-এ বাংলার মানুষ নিশ্চিত যে আমরা কংগ্রেস যে কথাটা বলছে, শুভঙ্কর সরকার যে কথাটা বলছে, রুজি রুটি, মাথার ছাদ, শিল্পায়ন, চাকরি, কর্মসংস্থান, এগুলোর উপরে ভিত্তি করে এবং এগুলো নিয়ে যারা দিশা দেখাতে পারছে তাদেরই বাংলার মানুষ 26-এ ভোট দেবে। নাকি সেখানে সংখ্যালঘু ভোটটা শুধুমাত্র কংগ্রেসের দিকে যাচ্ছে বলেই মালদায় এত ভালো ফলাফল করছে এবং বাকি পশ্চিমবঙ্গের যে জায়গাগুলো সেইখানে কংগ্রেস সেরকম ভাবে ফলাফল করতে পারছে না? আরে সেটা তো আপনি 2026-এ বুঝতে পারবেন। এখন কি করে বুঝতে পারবেন কংগ্রেস ভালো ফলাফল করতে পারছে কি পারছে না? আগে একটাই কারণ ছিল, মেরুকরণের রাজনীতি। বিভিন্ন তৃণমূলের নেতা অবধি, শুধু বিজেপির না, তৃণমূলের নেতারা অবধি এমন শব্দবন্ধ ব্যবহার করত যে সংখ্যালঘু সম্প্রদায়ের মা ভাই বোনেদের মনে হতো যে না, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ আমাদের বাঁচাতে পারবে না। তা এইটা তো হয়েছে এবং এটার জন্য কংগ্রেস ক্ষতিগ্রস্ত হয়েছে, তার সংগঠন ক্ষতিগ্রস্ত হয়েছে। জনপ্রতিনিধি নেই আমাদের বিধানসভায়, একজন জিতেছিল একটা উপনির্বাচনে, তাকে অবধি ভয় দেখিয়ে নিয়ে নেওয়া হয়েছে। এসব ঘটনা রাজনৈতিক পরিসরকে কি করে নোংরা করতে হয় সেটা বাংলার মুখ্যমন্ত্রীর কাছে শিখতে হয়। এবং বাংলার মুখ্যমন্ত্রী কয়েকদিন ধরে যে ঘটনা ঘটিয়ে চলেছেন, এই যে আইপ্যাকের অফিসে চলে যাওয়া, ইডি থাকাকালীন যে সবুজ ফাইল বের করে নিয়ে আসা, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? সম্পূর্ণ অসাংবিধানিক, অগণতান্ত্রিক এবং পর্দার পিছনে এটা একটা গটাপ কেস। সবুজ ফাইলটা কোন জায়গায় আছে মমতা বন্দ্যোপাধ্যায় জানলেন কি করে? যে সবুজ ফাইলটা নিয়ে বেরিয়ে এলেন, সংবাদ মাধ্যম দেখালো। চুপ করে কিংকর্তব্য বিমূঢ় হয়ে রইলেন কি করে ইডি এবং সিবিআই এর অফিসাররা? আজকে যদি ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় আমি ওরকম সরকারি রেডের সময় পৌঁছে যেতাম, তাহলে আমার সঙ্গে কি করা হতো? দেখুন, দ্বিচারিতা কাকে বলে? উনি সকালবেলা রেডের সময় দু জায়গাতেই গেলেন, সঙ্গে কারা কারা রয়েছে? মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল, কলকাতার পুলিশ কমিশনার। ভালো কথা, যেটা ওনার যাওয়ার কথা নয়। দ্বিতীয় দিন 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলছেন আমি মুখ্যমন্ত্রী হিসাবে যাইনি, তৃণমূলের নেত্রী হিসাবে গেছি। তাহলে একটি রাজনৈতিক দলের নেতা বা নেত্রীর সঙ্গে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল, পুলিশ কমিশনার, চিফ সেক্রেটারি যাবেন কেন? কি কারণে যাবেন? তার মানে প্রথম দিন যাওয়ার পর উনি রিয়েলাইজ করেছেন যেটা ভুল হয়েছে, এটা অন্যায় হয়েছে। ইডির অনেক গাফিলতি আছে, ইডির ওপরে অনেক চাপ আছে, সেই জন্য মাঝে মাঝে তদন্ত খুব স্পিডে হয় বা তদন্ত শীত ঘুমে চলে যায়। ইডি শোনা যাচ্ছে সুপ্রিম কোর্টে গেছে,
তার যদি সত্যি ইডি সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টের সময় পেয়ে এটা হিয়ারিং করিয়ে অপরাধীদের শাস্তি দিতে পারে, এখানে এই ইডি বা রেডের এই ইডি রেড চলাকালীন অপরাধী কারা? যারা তদন্তে বাধা দিয়েছে, যারা নথিপত্র ল্যাপটপ হার্ড ডিস্ক নিয়ে পালিয়ে গেছে, তারা সব অপরাধী। তাদের ইডি আটকাতে পারেনি। কোর্টের নির্দেশে যদি তারা শাস্তি পান, গণতন্ত্র এবং প্রশাসনের প্রতি ন্যায় করবেন ভারতবর্ষের বিচার ব্যবস্থা। এবং এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি দলনেত্রী হিসাবে গেছিলাম, এবং তারপর দেখা যাচ্ছে যে একাধিক বলা হচ্ছে যে ডিফেন্ড করা হচ্ছে মুখ্যমন্ত্রীকে, যে উনি তো এখনো মুখ্যমন্ত্রী পদে রয়েছেন, ফলত যে নিরাপত্তা রক্ষী সেটা উনি নিয়ে যেতেই পারেন। উনি দলনেত্রী হিসাবে গেছিলেন, কোনো দলের কোনো নেতা বা নেত্রী সরকারি নিরাপত্তা পেতেই পারে, এই দুই অবধি ঠিক আছে। উনি দলনেত্রী হিসাবে গেছিলেন, তাহলে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল এবং কলকাতার পুলিশ কমিশনার কোনো দলনেত্রীর সঙ্গে কি কোনো রেড আটকাতে যেতে পারে? আমি এই প্রশ্নটা আপনাদের মাধ্যমে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে করছি। আমি কথার কথা ধরে নিলাম আমার দলের সভাপতি একটি কোনো সরকারি জায়গায় রেড হচ্ছে, সেটা ওনার মনে হয়েছে আমার আটকানো দরকার, কারণ এই রেডটা হলে আমার ক্ষতি হতে পারে বা আমার আশেপাশের মানুষদের ক্ষতি হতে পারে। তা তখন যদি আমি চিফ সেক্রেটারি, ডিজি আর পুলিশ কমিশনারকে ফোন করি, আমার দলের সভাপতির সঙ্গে তারা যাবে রেড আটকাতে? সেই জন্য মিথ্যে কথা বলতে বারণ করুন বাংলার মাননীয়াকে। অনেক বয়স হয়েছে, যাওয়ার বিদায় বেলায় মিথ্যে কথা বলতে বারণ করুন। উনি চিফ মিনিস্টারের ক্ষমতা বলেই ওখানে গেছিলেন, দলনেত্রী হিসাবে নয়। আর দলনেত্রী হিসাবে ওখানে গিয়ে থাকলে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল, পুলিশ কমিশনার, চিফ সেক্রেটারি প্রত্যেককে আইনের আওতায় এনে ইডি এবং সিবিআই এর শাস্তি দেওয়া উচিত। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে কেন গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আদালতের প্রশ্ন করা উচিত। উত্তর না দিতে পারলে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত।